হ্যালো, ওয়েলকাম সবাইকে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কম্পিটিটিভ ম্যাথ সেন্টারে। আমি প্রণীতা। তো এই চ্যানেলে নতুন একটি সিরিজ স্টার্ট হয়েছে, সেটি হচ্ছে WBCS এর প্রিভিয়াস ইয়ারের প্রিলিমস এবং মেন্সের ম্যাথের কোশ্চেন WBCS স্ক্যানার বই থেকে। তো আগের দিন আমরা পার্ট 1-এর ক্লাস অলরেডি করে নিয়েছি, আজকে করাবো পার্ট 2। তো যারা এখনও অবধি আগের ক্লাসটা করে উঠতে পারোনি তারা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা ক্লাসটা করে নিতে পারো। আর আজকে আমরা WBCS এর যে কোশ্চেনগুলো সলভ করব সেটা হচ্ছে প্রিলিমসের কোশ্চেন। মেনলি আজকের যেই কোশ্চেনগুলো নেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমার 2018 এবং 2017 প্রিলিমসের কোশ্চেন, 2018 অ্যান্ড 2017, 2018 আর 2017 WBCS এর প্রিলিমসের কোশ্চেন আজকে সলভ করানো হবে। তো খুব ইম্পর্টেন্ট ক্লাস এটা, তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে করো। ক্লাসটা করার পর যদি মনে হয় যে তোমাদের এতটুকুনিও কোনো হেল্প হচ্ছে এই চ্যানেল থেকে, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটা লাইক করো, ভিডিওটা লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো ক্লাসটা করতে। আর যারা নতুন এলে আজকে আমার চ্যানেলে, তারা অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি করার পর যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো ক্লাস শুরু করা যাক। দেখো আজকের ফার্স্ট কোশ্চেন কি বলছে, 2018 প্রিলিমসের কোশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট, মিক্সচার অ্যালিগেশন থেকে এসেছে। বলছে যে ইন এ মিক্সচার রেশিও অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লিকুইড ইজ 2:3. In another mixture, ratio of those two liquid is 5:4. Ratio in which the two mixture be mixed so that the quantity of the two liquids in the new mixture be equal. খুব ইম্পর্ট্যান্ট আর খুব কমন একটা কোশ্চেন মিক্সচার অ্যালিগেশন থেকে। তো কি বলছে যে তোমার একটা মিক্সচারে দুটো তোমার এলিমেন্ট আছে, ঠিক আছে। ফার্স্ট আর সেকেন্ড লিকুইড কি বলে দিয়েছে যে 2:3 রেশিওতে আছে। অন্য আরেকটা মিক্সচার আছে যেখানে এই দুটো লিকুইডই তোমার 5:4 রেশিওতে আছে। বলছে রেশিও ইন হুইচ দ্য টু মিক্সচার বি মিক্সড সো দ্যাট দ্য কোয়ান্টিটি অফ দ্য টু লিকুইডস ইন দ্য নিউ মিক্সচার বি ইকুয়াল টু কত, সেটা বার করতে দিয়েছে। তাহলে দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, আমি এখানে লিখে লিখে করছি। তো এটা হয়ে যাচ্ছে তোমার লিকুইড এ এবং এটা লিকুইড বি ধরে নাও। তো ফার্স্ট যেটা, সেটাতে তোমার লিকুইড এ আর বি কত রেশিওতে আছে, 2:3 রেশিওতে আছে। সেকেন্ড যে মিক্সচারটা, সেখানে লিকুইড এ আর বি আছে তোমার 5:4 রেশিওতে। এবারে বলেছে এই ফার্স্ট যে মিক্সচার সেইটা আর সেকেন্ড মিক্সচার, এই দুটো মিক্সচারকে কি রেশিওতে মেশানো হবে, কি রেশিওতে মেশানো হবে, যেখানে আমরা একটা থার্ড মিক্সচার পাবো যেই মিক্সচারে তোমার এই দুটো লিকুইড ইকুয়াল কোয়ান্টিটিতে থাকবে। তার মানে রেশিও কত হবে, 1:1। তাহলে আমাদের বার করতে হবে এই যে ফার্স্ট মিক্সচার আর সেকেন্ড মিক্সচারটা কি রেশিওতে মেশানো হয়েছিল, ফার্স্ট মিক্সচার আর সেকেন্ড মিক্সচার কি রেশিওতে মেশানো হয়েছিল সেটা আমাদের বার করতে হবে, ঠিক আছে। তো খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, এই টাইপের অঙ্ক আমি মিক্সচার অ্যালিগেশনের ক্লাসে আগে অনেকবার করিয়েছি। দেখো ভালো করে বুঝে নাও যে কিভাবে করবে এই অঙ্কগুলো। দেখো অনেক রকমভাবে করা যায়। আমি প্রথমে এখানে যেটা করব সেটা হচ্ছে টোটালটা আমরা বের করে নিচ্ছি। ওকে, টোটালটা আমরা এখানে বের করে নেবো। আচ্ছা, ফার্স্ট মিক্সচারে তোমার এই দুটো লিকুইডের মানে এ আর বি মিলিয়ে টোটাল, ফার্স্ট লিকুইডে তোমার ফার্স্ট মিক্সচার যেটা সেখানে কত আছে, 5 ইউনিট আছে। সেকেন্ড মিক্সচারে কত আছে, 9 ইউনিট আছে। এবং নিউ যে মিক্সচারটা তৈরি হয়েছে সেখানে কত, 2 ইউনিট আছে। তাহলে এখন আমাদের কাজ হয়ে যাচ্ছে এই যে তিনটে আমরা পেলাম, এই তিনটেকে আমরা ইকুয়াল করে নেবো, ঠিক আছে। এই যে তিনটে টোটাল আমরা পেলাম, এই তিনটেকে আমরা ইকুয়াল করে নেবো। তাহলে তিনটেকে যদি ইকুয়াল করতে চাই তাহলে আমাদের এলসিএম নিতে হবে কি, 5, 9 আর 2, সেটার এলসিএম নিতে হবে। তো কত হয়ে যাবে, 90 হয়ে যাচ্ছে এলসিএম। তার মানে সবকটাকে আমরা 90 করে নেওয়ার চেষ্টা করব। তাহলে প্রথমটাকে 90 করতে গেলে আমাদের 5 বাদ দিয়ে 9 দুগুণে 18 দিয়ে গুণ করতে হবে। এবারে দেখো এগুলো তো রেশিও, তাহলে এটাকে আমরা করতে পারি না, করলে আমাদের পুরোটাকেই 18 দিয়ে গুণ করতে হবে, তাই তো। আচ্ছা, এইখানে কত আছে, 9, তাহলে 9 বাদ দিলে 5 দুগুণে 10 করতে হবে 90 করার জন্য। এবারে পুরোটাকে তোমায় 90 দিয়ে গুণ করতে হবে। আর থার্ড যেটা, সেটাকে আমাদের করার জন্য কি করতে হবে, 45 দিয়ে পুরোটাকে গুণ করে নিতে হবে। কি করলাম আমরা, টোটালটাকে ইকুয়াল করে নিলাম, ঠিক আছে। এই যে তিনটে মিক্সচার ছিল, তিনটে মিক্সচারের টোটালটাকে ইকুয়াল করে নিলাম। এইবারে আমরা কি করব, অ্যালিগেশন প্রসেস কিন্তু অ্যাপ্লাই করব, ঠিক আছে। এবারে অ্যালিগেশন প্রসেসটা যে আমরা অ্যাপ্লাই করব সেটা তুমি যে কোনো একটা লিকুইড নিয়ে করতে পারো, লিকুইড এ নিয়েও করতে পারো, লিকুইড বি নিয়েও করতে পারো, একই কিন্তু রেজাল্ট আসবে, কোনো হেরফের হবে না। তো আমি যদি লিকুইড এ নিয়ে করি তাহলে দেখো এখানে আমরা ফার্স্ট মিক্সচারটা লিখবো। তাহলে ফার্স্ট মিক্সচারে তোমার লিকুইড এ কত হচ্ছে, 2 কিন্তু নয়, কারণ 18 আমাদের গুণ করতে হবে। তাহলে 18 দুগুণে 36। আচ্ছা, সেকেন্ড মিক্সচারে তোমার লিকুইড এ কত হচ্ছে দেখো, 5 × 10,
50 হয়ে যাচ্ছে, এবং এই দুটো মিলিয়ে যে থার্ড মিক্সচারটা তৈরি হয়েছে সেটা মিডিলে হবে, আমরা জানি অ্যালিগেশনের প্রসেস। তো কত হয়ে যাচ্ছে দেখো, 1 × 45 মানে 45 এখানে হলো। ওকে, এবারে আমরা অ্যালিগেশন করব। তো অ্যালিগেশন করার প্রসেস তোমরা নিশ্চয়ই জানো যে মিডিলে যে নাম্বারটা হবে সেটা কিন্তু অবশ্যই এই দুটোর মাঝের একটা নাম্বার হতে হবে, মানে একটার থেকে বড় হবে, অন্যটার থেকে কিন্তু ছোট হবে, আর মাঝে যে নাম্বারটা হবে সেটা অবশ্যই এইগুলোর মিক্সচার বা অ্যাভারেজ, ঠিক আছে, এই রকম টাইপের জিনিস কিন্তু হতে হবে, আদারওয়াইজ কিন্তু অ্যালিগেশন হবে না। এবং যা কোয়ান্টিটি আমরা নেব মিডিলেও কিন্তু সেই একই কিন্তু সেম জিনিস কিন্তু হতে হবে। ধরো তুমি এখানে এ নিলে, এইখানটায় তুমি বিটা নিয়ে নিলে, তাহলে কিন্তু হবে না। এগুলোতে যদি আমরা এ নিই তাহলে এখানেও আমাকে এই রাখতে হবে, এগুলোতে বি নিলে এখানেও কিন্তু বি রাখতে হবে, তবেই কিন্তু অ্যালিগেশন ঠিকঠাক হবে। ওকে, তো অ্যালিগেশন করার মানে আমরা জানি এই দুটো মাইনাস করে আমরা এখানে পাবো কত 5, এবং এই দুটো মাইনাস করে আমরা এখানে পেয়ে গেলাম 9। তাহলে এই যে 5:9 পেলাম, এটাই তো তোমার মিক্সচারের রেশিও, ঠিক আছে। তাহলে ইনগ্রেডিয়েন্টসের অ্যালিগেশন করার পর যে রেশিওটা আমরা পাই সেটা কি, সেটা হয়ে যাচ্ছে অরিজিনাল মিক্সচারের রেশিওটা। তাহলে এটাই তো আমাদের জানতে চেয়েছিল যে অরিজিনাল মিক্সচারগুলো কি রেশিওতে মিশিয়ে তোমার নিউ মিক্সচারটা তৈরি করা হয়েছে। তো অরিজিনাল মিক্সচারটা তোমার 5:9 রেশিওতে মিশিয়ে নিউ মিক্সচার তৈরি করা হয়েছে, দেন 5:9, অপশান সি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তো এটা আমরা এ দিয়ে করলাম। যদি তোমরা বি দিয়ে করতে চাইতে তাহলেও কিন্তু একই রেজাল্ট আসতো। দেখো বি দিয়ে করলে তোমার কত আসতো, 3 × 8 = 54 হয়ে যেত। এখানে বিটাকে করব আমরা, আচ্ছা এখানে তোমার 40 হয়ে যেত, আর মিডিলে কত হয়ে যেত, মিডিলে তোমার 45 হয়ে যেত। দেখো এখানেও কিন্তু তোমার 5:9ই কিন্তু অ্যান্সার আসছে, এখানেও কিন্তু আমাদের 5:9ই অ্যান্সার আসছে, বুঝতে পারলে? তো তোমরা যেটাই করো না কেন তোমাদের কিন্তু এখানে যেটা থাকবে এখানেও সেটা, এবং এখানেও কিন্তু সেটাই থাকবে, এই রকমভাবে তোমরা করতে পারো। ওকে, আরেকটা হয়ে যাচ্ছে ডাইরেক্ট তুমি যদি এই টোটালটাকে ইকুয়াল না করে করতে তাহলেও কিন্তু হতো। কি হতো দেখো, তখন আর আমাদের টোটালটা ইকুয়াল করতে হতো না। দাঁড়াও আমি তোমাদের দেখিয়ে দিই সেই প্রসেসটাও। তো এখানে হচ্ছে কি যে আমি সেকেন্ড প্রসেসটা দেখাচ্ছি। ওকে, তো এখানে আমি লিখবো, দেখো ফার্স্ট মিক্সচারে তোমার লিকুইড এ কতটা আছে, 2/5, টোটাল কোয়ান্টিটি তো তোমার 5, তার মধ্যে 2, তাহলে 2/5। ওকে, সেকেন্ড মিক্সচারে তোমার এ কতটা আছে, 5, কতর মধ্যে, 9-এর মধ্যে, দেন তোমার 5/9। আর থার্ড মিক্সচারে তোমার এ কতটা আছে, 1, কতর মধ্যে, 2-এর মধ্যে, দেন 1/2। তাহলে আমরা যদি টোটালটা ইকুয়াল না করতাম তাহলে কিন্তু আমাদের এরকম ফ্র্যাকশানে চলে আসতো, আর ফ্র্যাকশানটাকে রিমুভ করার জন্যই কিন্তু আমরা এলসিএম করে টোটালটাকে ইকুয়াল করে নিয়েছি, ঠিক আছে, ব্যাপারটা একই। কিন্তু ফ্র্যাকশানে থাকলে আমার মনে হয় যে ক্যালকুলেশানে একটুখানি প্রবলেম হয়, সেই কারণে আমি চেষ্টা করি যে ফ্র্যাকশানটা যাতে অ্যাভয়েড করে করা যায়। ওকে, তো এইটাকে যখন তোমরা অ্যালিগেশন করবে, ক্যালকুলেশন করে তোমরা নিজেরা দেখো, সেই তোমার 5:9ই কিন্তু রেশিও আসবে। ওকে, তাহলে তোমাদের কাজ হয়ে যাচ্ছে যে এই রকম টাইপের অঙ্ক যখনই পাবে তখনই কিন্তু এই টোটালটাকে ইকুয়াল করে নেওয়া। এবারে টোটালটা ইকুয়াল করার জন্য যা দিয়ে গুণ করতে হবে, মনে রাখবে এগুলোকেও কিন্তু সেই নাম্বার দিয়েই গুণ করতে হবে, কারণ এগুলো রেশিও, আমি যা করব সবকটা কোয়ান্টিটির সাথেই কিন্তু সেইটা করব, ঠিক আছে। তো হয়ে যাচ্ছে এখানে অপশান সি, 5/9 আমাদের অ্যান্সার। ক্লিয়ার প্রত্যেকে? চলো নেক্সট অঙ্ক কি বলছে দেখো, এটাও কিন্তু তোমার 2018রই কোশ্চেন, ঠিক আছে। আজকে আমি যা যা করাবো তোমার 2018 আর 2017 কোশ্চেনই কিন্তু নেওয়া হয়েছে। কি বলছে, দ্য ডিফারেন্স অফ এজেস অফ রোহিত অ্যান্ড আকসার ইজ 12 ইয়ার্স, দ্য রেশিও অফ দেয়ার এজ ইজ 3:5, দ্য এজ অফ আকসার। কিচ্ছু নেই, একদম সিম্পল অঙ্ক। কি বলে দিয়েছে, রোহিত আর আকসারের তোমার এজের মধ্যে ডিফারেন্সটা বলে দিয়েছে। ওকে, তাহলে রোহিত মাইনাস আকসার কত বলে দিয়েছে, তোমার 12 ইয়ার্স হয়ে যাচ্ছে এজ ডিফারেন্স। রেশিও অফ দেয়ার এজ ইজ 3:5। ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি যে রোহিত যেহেতু আগে আছে সেই কারণে রোহিত আর এখানে কি বলেছে আকসার, রোহিত আর আকসার রেশিও অফ দেয়ার এজ ইজ 3:5। ওকে, তো 3:5। দেখো এখানে যদি ডিফারেন্স নেওয়া হয়েছে কি, রোহিত আর আকসারে তোমার বয়সের মধ্যে ডিফারেন্স নেওয়া হয়েছে, রোহিত আর আকসারে, তার মানে রোহিত বড় আমরা ধরে নিয়েছি, কারণ রোহিত থেকে আকসারটা আমরা মাইনাস করে নিয়েছি। ওকে, তাহলে এখানে যেটা দেওয়া হয়েছে যে রেশিও অফ দেয়ার এজেস 3:5, তার মানে এখানে যে বড় সেটাকে তুমি রোহিত ধরে নাও, ঠিক আছে। তাহলে 3:5-এর মধ্যে রোহিত হয়ে যাচ্ছে তোমার 5 এবং আকসার হয়ে যাচ্ছে 3, তুমি ধরে নিলে। ওকে, তো এবারে তোমাকে বলেছে যে আকসারের এজ কত বার করতে দিয়েছে, আকসারের এজ কত তোমাকে এখানে বার করতে দিয়েছে। দেখো রোহিত আর আকসারের মধ্যে এখানে এজের ডিফারেন্স আমরা কত পেয়ে যাচ্ছি, 2ই পেয়ে যাচ্ছি না, 2ই পেয়ে যাচ্ছি। তাহলে এই যে 2, এই 2 মানেই হয়ে যাচ্ছে তোমার 12, ঠিক আছে। তাহলে 1 মানে কত, 1 মানে হয়ে যাচ্ছে 6,
ওকে, তো তোমাকে এখানে বার করতে দিয়েছে দ্য এজ অফ আকসার। আকসার হয়ে যাচ্ছে দেখো 3 6 18, 18 ইয়ার্স হচ্ছে। আর এখানে তোমাকে দিয়েছে 30 ইয়ার্স। না, এটা 30 ইয়ার্স তো নয়, এটা তোমার রোহিতেরটা। রোহিত যদি তুমি করো তাহলে তোমার 5 6 30 কিন্তু হচ্ছে। রোহিতের এজটা তোমাকে এখানে বার করতে দিয়েছে। এখানে অপশানে কিছু একটা গন্ডগোল আছে, কারণ দেখো ডিফারেন্স অফ দেয়ার এজ, ওদের এজের মধ্যে ডিফারেন্স বলে দিয়েছে তোমার এত, তাই তো। তাহলে এখানে যদি আমি রোহিতকে বড় নিই, ঠিক আছে, রোহিতকে যদি আমি বড় নিই আর আকসারকে যদি আমি ছোট নিই, তাহলে কিন্তু তোমার এই রকম এইটা কিন্তু আকসারের এজ কিন্তু 18 হচ্ছে, ঠিক আছে। আর রোহিতের এজ কিন্তু তখন তোমার 30 ইয়ার্স হচ্ছে। এখানে একটুখানি গন্ডগোল করেছে দেখো। এখানে তো তুমি যদি তুমি রোহিত মাইনাস আকসার করো তাহলে কি, তাহলে তো তুমি রেশিওটা 3:5 নিতে পারো না, মানে রোহিতের এজ 3 আকসারের এজ 5, সেটা তো আমরা নিতে পারি না, কারণ রোহিত থেকে আকসারের এজটা আমরা ডিফার করছি, মানে মাইনাস করছি। তাহলে বড় থেকে আমরা ছোটটা মাইনাস করব। তাহলে রোহিত এখানে 3, আকসার এখানে 5, এটা কিন্তু হতে পারে না। আমাদেরকে কিন্তু আকসারকে 3 নিতে হবে, রোহিতকে কিন্তু 5 নিতে হবে। ওকে, আর যদি তুমি এখানে এই রকমটা করো যে আকসার মাইনাস রোহিত ইকুয়াল টু 12 ইয়ার্স, দেন তোমার ঠিক আছে। তাহলে আকসার মাইনাস রোহিত যদি আমরা 12 ইয়ার্স, এখানে কিন্তু বলেনি। যদি তোমার আকসার মাইনাস 12 হতো তাহলে কিন্তু তোমার আকসার অ্যান্ড রোহিতটা দেওয়া উচিত ছিল। দেখো বোঝাতে পারছি তো সবাইকে, আকসার মাইনাস রোহিত কিন্তু দেওয়া উচিত ছিল। তো সেই রকমভাবেই যদি আমরা করে নিই তাহলে তো তোমার অসুবিধা নেই। তাহলে আকসার আর রোহিতের এজের মধ্যে রেশিও আমরা কত পেয়ে যাচ্ছি, 5:3, ঠিক আছে। আকসারের এজ, আকসারটাকে আমরা আগে রেখেছি, তাহলে আকসারের এজ বেশি, রোহিতের এজ কম, তখন তোমার কত হয়ে যাচ্ছে 2 ডিফারেন্স। তাহলে 2 মানে কত বলে দিয়েছে, 12 বছর, 1 মানে 6, তোমাকে এখানে বার করতে দিয়েছে আকসারের এজ কত। তা আকসারের এজ যদি 5 হয় তাহলে 5 6 30, ঠিক আছে। তখন কিন্তু আকসারের এজ 30 হয়ে যাচ্ছে। তাহলে এই যে জিনিসটা তোমাকে দিয়ে দিয়েছে যে ডিফারেন্স অফ এজেস অফ রোহিত অ্যান্ড আকসার ইজ 12 ইয়ার্স, এখানে কিন্তু অবশ্যই তোমার আকসার অ্যান্ড রোহিত দেওয়া উচিত ছিল, আকসার অ্যান্ড রোহিত দেওয়া কিন্তু উচিত ছিল। বুঝতে পারলে, বোঝাতে পারছে তো জিনিসটা? তাহলেই কিন্তু আমরা এই জিনিসটা করতে পারবো। আদারওয়াইজ যদি তোমার এখানে থাকে যে রোহিত অ্যান্ড আকসার, তাহলে কিন্তু নর্মালি সবাই রোহিত মাইনাস আকসারই করবে, তাই তো। তাহলে রোহিত মাইনাস আকসার মানে রোহিত 5 আকসার 3, দুজনের ডিফারেন্স হয়ে যাচ্ছে 2। তাহলে 2 মানে 12 হলে 1 মানে 6, তোমাকে বের করতে দিয়েছে আকসার কত, তাহলে আকসার 3, হিসেব মতন 3 6 18, আকসারের এজ কিন্তু এখানে 18 হচ্ছে। তাহলে এখানে কিন্তু অবশ্যই তোমার আকসারটা আগে থাকা উচিত ছিল এবং রোহিতটা কিন্তু পরে। এই রকমভাবে অঙ্কটা থাকলে আমার মনে হয় অঙ্কটা সুবিধা হতো। ওকে, তো আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি। ওকে, তো এখানে যখন তোমার 30 ইয়ার্স আছে তাহলে তোমার এই রকমভাবেই করতে হবে 30 ইয়ার্স। এমনিতেও দেখো এখানে 18 কিন্তু অ্যান্সার নেই আমাদের, 18 কিন্তু অ্যান্সার এখানে 4টে অপশানের মধ্যে কোনোটাই কিন্তু তোমার 18 বছর নেই। তাহলে কিন্তু আমাদেরকে এই রকমভাবেই করতে হবে, মানে অঙ্কটা যদি তুমি এইভাবে করো তাহলে কিন্তু একটা সময় গিয়ে যখন তোমার 18 পাবে তখনই তোমার মনে ডাউট আসবে, তখন কিন্তু জিনিসটা তোমাকে উল্টে নিয়ে কিন্তু করতে হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? ওকে, চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক দেখো পাইপ অ্যান্ড সিস্টেম থেকে। কি দিয়েছে, বলছে 2 pipes ক্যান ফিল এ সিস্টার্ন ইন 20 minutes and 30 minutes respectively. Both pipes being opened, time when the first pipe must be turned off so that the cistern may be filled in 10 minutes more will be. বোঝার চেষ্টা করো কি বলছে। তোমার দুটো পাইপ আছে একটা সিস্টানের সাথে, একটা তোমার 30 মিনিটে ভর্তি করছে, অন্যটা তোমার 20 মিনিটে ভর্তি করছে। বলছে দুটো পাইপই একসাথে খুলে রাখা হয়েছিল, বাট বলছে টাইমটা বের করতে দিয়েছে, টাইম হোয়েন দ্য ফার্স্ট পাইপ মাস্ট বি টার্নড অফ। তো একই সাথে খুলে রাখা হয়েছিল, কিছুক্ষণ পরে ফার্স্ট পাইপটা বন্ধ করে দেওয়া হয়েছে। বলছে যে সো দ্যাট দ্য সিস্টার্ন মে বি ফিলড ইন 10 minutes মোর, এবং ফার্স্ট পাইপটা বন্ধ করে দেওয়ারও 10 মিনিট কিন্তু টাইম লেগেছে পুরোটা ভর্তি হতে। তাহলে এখন আমাদের প্রশ্ন হয়ে যাচ্ছে ওই কত মিনিট পরে তোমার ফার্স্ট পাইপটা বন্ধ করে দেওয়া হয়েছিল সেটা আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, তো পাইপ অ্যান্ড সিস্টেন্সের অঙ্ক আমি তোমাদের অনেক করিয়েছি। কি ফর্মুলা অ্যাপ্লাই করে করিয়েছি, একটাই ফর্মুলা আছে পাইপ অ্যান্ড সিস্টেম আর টাইম অ্যান্ড ওয়ার্কের। টোটাল ক্যাপাসিটি ইকুয়াল টু তোমার টোটাল টাইম ইন্টু টোটাল এফিসিয়েন্সি। টোটাল ক্যাপাসিটি ইকুয়াল টু টোটাল টাইম ইন্টু টোটাল এফিসিয়েন্সি। তাহলে দুটো পাইপই এখানে তোমার ফিল করছে, তাই তো। তাহলে ফার্স্ট হয়ে যাচ্ছে আমাদেরকে টোটাল ক্যাপাসিটি ট্যাঙ্কটার বের করে নিতে হবে। তো পাইপ এ এবং পাইপ বি দুটোই যেহেতু ফিল করছে, আমি দুটোরই মাথাতে প্লাস দিয়ে দিলাম। একটা তোমার 20 মিনিটে ফিল করছে, আরেকটা তোমার 30 মিনিটে ফিল করছে। তাহলে সেটাই যদি হয় তাহলে টোটাল ক্যাপাসিটি বের করার জন্য আমাদেরকে এইগুলোর এলসিএম নিতে হবে, তাই তো। তাহলে 60 ইউনিট, তাহলে 60 ইউনিট হয়ে যাচ্ছে এলসিএম আমি ধরে নিলাম। সেটাই যদি হয়, এটা ছিল তোমার টাইম, তাহলে এখান থেকে এফিসিয়েন্সিটা বার করতে গেলে আমরা কি ক্যাপাসিটিকে
টাইম দিয়ে ডিভাইড করবো, তাহলে এফিসিয়েন্সি পেয়ে যাবো। তাহলে পাইপ এ যেটা, তার এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে 3 এবং পাইপ বি এর এফিসিয়েন্সি 2। এফিসিয়েন্সি মানে কি, 1 মিনিটে কতটা করে জল ওই পাইপগুলো দিয়ে ট্যাঙ্কে যাচ্ছে। ফার্স্ট পাইপ দিয়ে 1 মিনিটে 3 ইউনিট জল যাচ্ছে, সেকেন্ড পাইপ দিয়ে 1 মিনিটে 2 ইউনিট জল যাচ্ছে, যেখানে টোটাল ক্যাপাসিটি হয়ে যাচ্ছে 60 ইউনিট। এবারে কি বলেছে, দুটো পাইপই একসাথে খুলে রাখা হয়েছিল, তাই তো? তাহলে দুটো পাইপই যখন একসাথে খুলে রাখা হবে তখন ওরা ওদের টোটাল এফিসিয়েন্সি নিয়ে কাজ করবে, তাই তো? টোটাল এফিসিয়েন্সি নিয়ে কাজ করবে। তো টোটাল এফিসিয়েন্সি নিয়ে 3 + 2 মানে 5 এফিসিয়েন্সি নিয়ে কাজ করেছে। এবারে 5 এফিসিয়েন্সি নিয়ে কতক্ষণ কাজ হয়েছে আমরা কিন্তু জানি না। আমরা কি জানি, বলে দেওয়া হয়েছে যে ফার্স্ট পাইপটা বন্ধ করে দেওয়ার পরেও আরও 10 মিনিট টাইম লেগেছে তোমার ট্যাঙ্কটা ভর্তি হতে, তাই তো? তার মানে লাস্টের যে 10 মিনিট, সেই 10 মিনিট কে কাজ করেছে? পাইপ বি কাজ করেছে, তাই তো? তাহলে পাইপ বি তোমার 1 মিনিটে 2 ইউনিট কাজ করে বা 2 ইউনিট জল ট্যাঙ্কটাতে ভর্তি করে। তাহলে এই যে পাইপ বি, ও 10 মিনিট কাজ করেছে, তাহলে 10 মিনিটে তোমার 20 ইউনিট জল গেছে, টোটাল হয়ে যাচ্ছে 60 ইউনিট। সেখান থেকে আমি যদি এই লাস্টে কতটুকুনি জল শুধুমাত্র পাইপ বি দিয়ে ভর্তি হয়েছে সেটাকে যদি মাইনাস করে দিই, তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি, এখানে দেখো 40 ইউনিট পেয়ে যাচ্ছি। এই যে 40 ইউনিট, এই 40 ইউনিটটা তোমার ওই লাস্টের 10 মিনিটের আগে পাইপ এ আর পাইপ বি দুটোতে নিয়ে একসাথে কাজ হয়েছে, বা দুটো পাইপ নিয়ে একসাথে ফিল হয়েছে এই 40 মিনিট, তাই তো? এবারে দেখো, এই যে 40 মিনিট ভর্তি হয়েছে সেটা কত এফিসিয়েন্সি নিয়ে ভর্তি হয়েছিল? তোমার 5 এফিসিয়েন্সি নিয়ে ভর্তি হয়েছিল, তাই তো? কারণ দুটো পাইপ একসাথে কাজ করেছে। তো আমাদেরকে ওটাই বার করতে হবে যে ফার্স্ট পাইপটা তোমার কতক্ষণ পরে বন্ধ করা হয়েছিল। তার মানে 40 ইউনিট তোমার 5 এফিসিয়েন্সি নিয়ে কতক্ষণ কাজ হয়েছে সেটা বার করতে পারলেই আমরা পেয়ে যাব। তো টাইম বের করতে গেলে আমাদেরকে এখান থেকে ক্যাপাসিটিকে এফিসিয়েন্সি দিয়ে ডিভাইড করতে হয়। তাহলে 40 ইউনিট ভর্তি হয়েছে 5 এফিসিয়েন্সি নিয়ে, দেন 8 মিনিট কাজ হয়েছিল। তাহলে 8 মিনিট দুটো পাইপ একসাথে কাজ করার পর ফার্স্ট পাইপটা বন্ধ করে দেওয়া হয়েছিল। তাহলে এখানে তোমাকে ওটাই জানতে চেয়েছিল, দেন এখানে অপশান এ হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? প্রত্যেকে ক্লিয়ারলি বোঝাতে পেরেছি? ওকে, চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক কি বলছে দেখো, তোমার পার্সেন্টেজের অঙ্ক। বলছে পি ইজ গ্রেটার দ্যান কিউ বাই 60% অ্যান্ড গ্রেটার দ্যান আর বাই 30%, দ্য রেশিও অফ কিউ অ্যান্ড আর। ঠিক আছে, বলছে যে পি হয়ে যাচ্ছে কিউ এর থেকে 60% বেশি। তো রেশিওগুলো তুমি প্রথমে বের করে নাও। পি কিউ এর থেকে 60% বেশি, তাহলে কিউ যদি তোমার 100 হয়, পি হয়ে যাচ্ছে তোমার 160। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমার কত হয়ে যাবে, 8:5 আমরা পেয়ে গেলাম পি আর কিউ এর মধ্যে রেশিও। আবার বলেছে অ্যান্ড গ্রেটার দ্যান আর বাই 30%, তাহলে পি হয়ে যাচ্ছে আর এর থেকে কতটা বেশি, 30% বেশি। তার মানে পি এর কথাই বলা হচ্ছে কিন্তু। ওকে, তাহলে আর যদি এখানে 100 হয়, তাহলে পি হয়ে যাচ্ছে এখানে 130 হয়ে যাবে। আর যদি 100 হয়, পি হচ্ছে 130 হয়ে যাবে। তাহলে এখান থেকে তোমার রেশিওটা কত হয়ে যাচ্ছে, 13:10 হয়ে যাচ্ছে। তাহলে এইবারে তুমি তিনটে রেশিও একবারে বের করে নাও, পি কিউ আর। দেখো দুটোতেই কি কমন আছে, এখানেও পি আছে এখানেও পি আছে। পি এখানে 8 এখানে 13, তাহলে পিটাকে তো আমরা আলাদা আলাদা রাখতে পারি না, পিটাকে আমরা ইকুয়াল করব। তাহলে পিটাকে ইকুয়াল করতে গেলে আমাদেরকে 8 আর 13 এলসিএম নিতে হবে। তাহলে 8 আর 13 এলসিএম কত, এদের মাল্টিপ্লিকেশন কত হয়ে যাচ্ছে তোমার 104, তাই তো? 104। তাহলে পিটাকে আমায় 104 করে নিতে হবে, পিটাকে আমায় 104 করে নিতে হবে। তাহলে পি হয়ে যাচ্ছে এখানে তোমার 104 হয়ে গেল। এবারে এটাকে 104 করতে গেলে এটাকে 13 দিয়ে গুণ করতে হবে, তার মানে এটাকেও আমায় 13 দিয়ে গুণ করতে হবে। তাহলে কিউ কত হয়ে গেল, 5 13 65 হয়ে গেল। ওকে, আর এটাকে 104 করতে গেলে আমায় এটাকে 8 দিয়ে গুণ করতে হবে, দেন আমায় আর কেও 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে আর এর ভ্যালু এখান থেকে কত হয়ে গেল, 80 হয়ে গেল। তাহলে তিনটে রেশিও আমরা পেয়ে গেলাম। এবারে তোমাকে বের করতে দিয়েছে রেশিও অফ কিউ অ্যান্ড আর, কিউ আর আর এর মধ্যে রেশিও বের করতে দিয়েছে। দেন 65:80, ঠিক আছে? 65:80 বার করতে দিয়েছে। তো 5 দিয়ে করে নাও, কত হয়ে যাবে, 5 13 65, 5 16 80, তাহলে 13:16, দেন অপশান সি হয়ে গেল আমাদের অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক কি বলছে দেখো। নেক্সট অঙ্কটা হয়ে যাচ্ছে তোমার প্রফিট অ্যান্ড লসের অঙ্ক। ওকে, খুব ভালো। বলছে যে এ ম্যান সেলস অ্যান আর্টিকেল অ্যাট এ লস অফ 10%, ইফ হি হ্যাড সোল্ড ইট ফর ₹40 মোর হি উড হ্যাভ গেন 10% দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল। ঠিক আছে, তাহলে তোমার কস্ট প্রাইসটা মিডিলে আছে, আমরা জানি না কস্ট প্রাইস কত, এটাই জানতে দিয়েছে। বলছে যদি ওটা 10%-এ বিক্রি করা হয় তাহলে লস হয়ে যাবে, 10% লসে বিক্রি করা হয়েছে।
ঠিক আছে 10% না 10% লসে বিক্রি করা হয়েছে আরেকবার 10% প্রফিটে, দুটোর কথা বলেছে। তাহলে লস মানে তোমার হয়ে যাচ্ছে সেটা কস্ট প্রাইসের থেকে মাইনাস হবে, মানে এই দিকে তোমার SP1, আর যেটা প্রফিট সেটা সিপির থেকে বেশি হবে SP2। এটা হয়ে যাচ্ছে তোমার 10% লসে বিক্রি করেছে, মাইনাস দিলাম, আরেকটা 10% তোমার প্রফিটে বিক্রি করেছে। তাহলে এদের মাঝে ডিফারেন্স কত হয়ে যাচ্ছে তোমার 20%, তাই না? সিপি তোমার মাঝখানে, সিপি থেকে 10% কম আর সিপি থেকে 10% বেশি, তাহলে কত হয়ে যাচ্ছে তোমার 20% হয়ে যাচ্ছে। তাহলে এই যে তোমার 20%, এই 20% মানেই তো বলে দিয়েছে যে ₹40, 20% মানেই তো বলে দিয়েছে তোমার ₹40, তাই না? কি বলে দিয়েছে, যদি ওটা আরও 40 টাকা বেশিতে বিক্রি করা হতো, মানে যেটা লসে বিক্রি করা হয়েছে তার থেকে আরও 40 টাকা বেশিতে যদি বিক্রি করা হতো, তার মানে কি এখান থেকে আরও 40 টাকা যদি বেশিতে বিক্রি করতো, তাই তো? তার মানে কি এই যে 20%, এই SP1 আর 20% কোথা থেকে পেলাম, SP2 মাইনাস SP1 থেকে, তাহলে সেটা 20%, তো 20% মানেই যদি 40 হয়, তাহলে তুমি বের করে নাও তোমার 100% মানে কত, 100% কি তোমার সিপিটা, তাহলে 20% মানে যদি তোমার 40 হয়, দেন 100% মানে কত হয়ে যাবে তোমার 40 × 100/20, 40 × 100/20, ঠিক আছে? তো কত হয়ে যাচ্ছে তোমার 200 টাকা, 200 টাকা হয়ে যাচ্ছে অ্যান্সার, ঠিক আছে? তো এখানে হয়ে যাচ্ছে অপশান বি। এখানে কি অপশান এ আছে, বোঝা যাচ্ছে না এটা, দাঁড়াও 1 সেকেন্ড, অঙ্ক ঠিকঠাক আছে। 20% মানে তোমার এত ₹40, হি হ্যাড সোল্ড ইট ₹40 মোর, হি উড হ্যাভ গেইন 10% দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল। ঠিক আছে, একদম একদম ঠিক আছে, ঠিক আছে 20% হবে। আমার প্রথমে দেখে মনে হলো যে অপশান এ বোধহয় অ্যান্সার আছে, না এটা তোমার 20%ই হবে, 200 টাকা, ঠিক আছে? ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট অঙ্ক। আচ্ছা দেখো এই অঙ্কটা কি বলছে, বলছে যে ইফ পার্সেন্ট ইনক্রিজ ইন রেডিয়াস অফ সিলিন্ডার ইজ 300, আচ্ছা ঠিক আছে, সিলিন্ডারের রেডিয়াস তোমার 300% ইনক্রিজ করা হয়েছে, 300% ইনক্রিজ করা হয়েছে, দেন ভলিউম অফ দ্য সিলিন্ডার চেঞ্জেস বাই হাউ মাচ পার্সেন্ট কিপিং হাইট অফ দ্য সিলিন্ডার কনস্ট্যান্ট। আচ্ছা ঠিক আছে, দেখো কি বলেছে যে সিলিন্ডারের যে রেডিয়াস সেটা তোমার ইনক্রিজ করা হয়েছে 300%, তাহলে বলছে যে ভলিউম কতটা ইনক্রিজ করা হবে বা ভলিউমে কতটা চেঞ্জেস আসবে বের করো, দ্য ভলিউম অফ দ্য সিলিন্ডার চেঞ্জ বাই হাউ মাচ পার্সেন্ট কিপিং দ্য হাইট অফ দ্য সিলিন্ডার কনস্ট্যান্ট। তাহলে ভলিউমও অবভিয়াসলি ইনক্রিজ করবে, হাইটটা কিন্তু তোমার কনস্ট্যান্ট আছে, হাইটটা কিন্তু তোমার কনস্ট্যান্ট আছে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে কি যে তোমার একটা সিলিন্ডার যদি তুমি এঁকে নাও, তাহলে এই হয়ে যাচ্ছে আমাদের রেডিয়াস সিলিন্ডারের, ঠিক আছে? আর হাইটটা কি, হাইট হয়ে যাচ্ছে এইটা। তো রেডিয়াস যদি তোমার আর হয়, হাইট যদি এইচ হয়, তাহলে ভলিউমের ফর্মুলা প্রথমত কি, ভলিউমের ফর্মুলা সিলিন্ডারের πr² এইচ, এত তোমার ইউনিট কিউব বা কিউবিক ইউনিট, তাই তো? সেন্টিমিটার কিউব বা মিটার কিউব যা থাকবে তাই, কি πr² এইচ, ওকে? তা পাইটা তো তোমার কনস্ট্যান্ট, আর কি তোমার রেডিয়াস দুবার গুণ হয় আর হাইট একবার গুণ হয়, ক্লিয়ার? তো প্রথমত দেখো এখানে তোমাকে বলে দিয়েছে কি রেডিয়াসটা 300% ইনক্রিজ করেছে, রেডিয়াসটা 300% ইনক্রিজ করেছে। আমি যদি অরিজিনাল যে রেডিয়াস, এখানে আমি লিখব অরিজিনাল আর এখানে আমরা লিখব নিউ, ওকে? তো অরিজিনাল, প্রথমে তুমি রেডিয়াসটা লেখো, অরিজিনাল রেডিয়াস যদি তোমার 100 হয়, অরিজিনাল রেডিয়াস যদি 100 হয়, নিউ রেডিয়াসটা কি 300% ইনক্রিজ করেছে, তাহলে নিউ রেডিয়াসটা কত হবে, অবশ্যই তোমার 400 হয়ে যাবে না, 300% ইনক্রিজ করেছে, দেন 100 + 300 তো 400, ঠিক আছে? তাহলে রেডিয়াসের মধ্যে রেশিওটা আমরা কত পেয়ে গেলাম, দেখো 1:4 পেয়ে গেলাম, 1:4 পেয়ে গেলাম, ওকে? এইটা হয়ে যাচ্ছে রেডিয়াসের মধ্যে রেশিও। হাইটটা কিন্তু সেমই আছে 1:1, হাইট আগে যদি 1 থাকে এখনও 1 আছে, তাহলে তোমাকে ভলিউম বের করতে দিয়েছে, দেখো ভলিউম কি πr²h, πr²h, তো πr² মানে 1² × 1, আর এখানে কত পাই তোমার r² মানে হয়ে যাচ্ছে তোমার 4² আর h হয়ে যাচ্ছে এখানে 1, তো পাইগুলো তুমি কেটে দাও না, পাইগুলো তুমি কেটে দাও, তাহলে ভলিউমের মধ্যে রেশিওটা কত হয়ে যাচ্ছে 1:16,
1:16 হয়ে যাচ্ছে রেশিও। তাহলে এখান থেকে আমাদের বের করতে দিয়েছে যে ভলিউম কতটা ইনক্রিজ করেছে। তো আমরা কি দেখতে পাচ্ছি এখান থেকে ভলিউম তোমার কতটা ইনক্রিজ করে গেছে, 15 ইনক্রিজ করেছে। তাহলে 15 ইনক্রিজ করেছে, কোথা থেকে ইনক্রিজ করেছে? অরিজিনালি তোমার 1 ছিল সেখান থেকে, অরিজিনালি 1 ছিল সেখান থেকে ইনক্রিজ করেছে। দেন 15/1 × 100, তো 1500% ভলিউম ইনক্রিজ করবে, 1500% ভলিউম ইনক্রিজ করবে। দেন অপশান এ হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার প্রত্যেকে? চলো নেক্সট অঙ্ক। বাহ, নেক্সট অঙ্কটা খুব ভালো একটা অঙ্ক দিয়েছে, এটাও তোমার মেনসুরেশনের অঙ্ক। দেখো কি বলছে, বলছে যে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য পেরিমিটার অফ দ্য শেডেড রিজিয়ন টু দ্য সার্কামফারেন্স অফ দ্য সার্কেল। ওকে, তো তোমাকে একটা সার্কেল দিয়ে দিয়েছে, দেখো সার্কেলের মধ্যে এই হয়ে যাচ্ছে তোমার শেডেড পার্ট। তো আমাদেরকে রেশিও বের করতে দিয়েছে, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য পেরিমিটার অফ দ্য শেডেড রিজিয়ন। এই যে শেডেড রিজিয়নটা আছে, এই শেডেড রিজিয়নের পেরিমিটার কত এবং তার সাথে পুরো সার্কেলের সার্কামফারেন্সটা কত, রেশিও বের করতে দিয়েছে। তো আমি যদি রেডিয়াসটাকে আর ধরে নিই, ঠিক আছে, আমি রেডিয়াসটাকে আর ধরে নিচ্ছি। রেডিয়াস যদি আর হয় তাহলে প্রথমত হয়ে যাচ্ছে যে সার্কামফারেন্স বা পরিধি যেটা, সেটা কি, সেটা হয়ে যাচ্ছে তোমার 2πr। এই যে পুরো যে সার্কামফারেন্সটা সেইটা হয়ে যাচ্ছে তোমার 2πr। এইটা তো হলো। এইবারে আমাদেরকে এই যে শেডেড রিজিয়ন আছে, শেডেড রিজিয়নের পরিধিটা বার করতে হবে, তাই তো। তো প্রথমত শেডেড রিজিয়ন মানে এইটুকুনি পার্ট। তো এই অ্যাঙ্গেলটা কত, এইটা তোমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল, বুঝতেই পারছো। এই যে অ্যাঙ্গেলটা পুরোটা হচ্ছে কি যে তোমার 360 ডিগ্রি, আমরা অ্যাঙ্গেল দিয়ে বের করব, পুরোটা হয়ে যাচ্ছে তোমার 360 এই গোলটা। কিন্তু এখানে শুধুমাত্র এইটুকুনি, মানে যেইটুকুনি আমরা বের করব সেটার অ্যাঙ্গেলটা অনলি 90 ডিগ্রি, তাই তো। তাহলে দেখো আমাদেরকে এখানে শেডেড রিজিয়নের পরিধিটা বের করে নিতে হবে, মানে বুঝতে পারছো যে এইখান থেকে এইটুকুনিটা কত আমাদেরকে আগে বের করে নিতে হবে, এইখান থেকে এইটুকুনিটা জাস্ট। ওকে, এই পুরোটা আমরা কত বললাম, পুরোটা হয়ে যাচ্ছে তোমার 2πr, আর পুরোটা কত ডিগ্রি, 360 ডিগ্রি, তাই তো। তাহলে দেখো 360 ডিগ্রি যখন, তখন হয়ে যাচ্ছে তোমার 2πr, 360 ডিগ্রি যখন তখন তোমার 2πr এই পুরোটা। তোমাকে বের করতে দিয়েছে শুধুমাত্র 90 ডিগ্রির টুকুনি কত, 90 ডিগ্রির টুকুনি কত, তার মানে অনলি তোমার এইখান থেকে এইটুকুনিটা, তাই তো। তার মানে 360 যদি 2πr হয় তাহলে 90 ডিগ্রিটা কত হয়ে যাবে তোমার 2πr × 90/360, 2πr × 90/360। তাহলে এখান থেকে কত হয়ে যাচ্ছে দেখো 4, তাই তো। এখান থেকে আমাদের 4 হয়ে যাচ্ছে, এখান থেকে আরও একটি কেটে নাও 2, তো কত হয়ে যাচ্ছে তোমার πr/2, πr/2। এবারে দেখো আমাদেরকে বলেছে শেডেড রিজিয়নের পেরিমিটারটা বের করতে। এইবারে একটা জিনিস ভালো করে দেখো, এই যে πr/2 পেলাম, সেটা কতটুকুনির আমরা পেরিমিটার পেলাম, জাস্ট এখান থেকে এইটুকুনি, তাই তো। কিন্তু তুমি যদি শেডেড রিজিয়ন বের করতে চাও তাহলে তোমাকে এইটাও তো করতে হবে না, এইখান থেকে এইটুকুনিটা, বুঝতে পারলে। তুমি যদি শেডেড রিজিয়ন বের করতে চাও তাহলে এইটাও যেমন আমরা নেব, তেমন এইখান থেকে এটাও আমরা নেব। এবারে এইখান থেকে এইটুকুনি কত, রেডিয়াস তো আর আমরা ধরে নিয়েছি, তাহলে এখান থেকে এইটাও আর, আবার এখান থেকে এইটুকুনিটাও আর, তাহলে 2r। তাহলে এই যে জিনিসটা পেলাম এটার সাথে 2r অ্যাড করতে হবে, বুঝতে পারলে। এটার সাথে কত 2r অ্যাড করতে হবে। তাহলে এখান থেকে দেখো আমরা কত পেয়ে গেলাম, নিচে 2 হয়ে গেল, ওপরে হয়ে যাচ্ছে তোমার πr + 4r, πr + 4r। ওকে, তাহলে এইটা কি, এইটা হয়ে যাচ্ছে তোমার শেডেড রিজিয়নের পেরিমিটার। ওকে, তাহলে তোমাকে রেশিও বের করতে দিয়েছে। এবারে দেখো এখান থেকে যদি আমরা আরেকটা কি কমন নিতে পারবো, এখান থেকে আমরা আর কমন নিতে পারবো। আরটা যদি কমন নিই তাহলে তোমার ব্র্যাকেটে কত চলে আসবে দেখো, π + 4, π + 4 পুরোটা /2, π + 4 পুরোটা /2। তাহলে রেশিও আমরা কি কি পেলাম দেখো, লিখে নাও। আর ব্র্যাকেটে হয়ে যাচ্ছে তোমার 4 + π পুরোটা /2, এইটার সাথে আমাদেরকে রেশিও বের করতে দিয়েছে সার্কামফারেন্সে, তাই তো। শেডেড রিজিয়নের সাথে সার্কামফারেন্স, শেডেড রিজিয়ন টু দ্য সার্কামফারেন্স = তোমার সার্কামফারেন্স কত 2πr, সার্কামফারেন্স কত 2πr, তো রেশিওটা বের করো। ঠিক আছে, এখানে আর এর সাথে এখানে তোমার আর কেটে যাচ্ছে, দেন 4 + π আর এইখানে 2টা ওদিকে চলে যাবে, দেন হয়ে যাচ্ছে তোমার 4π, তাই তো। 4 + π + 4π, তো কত হয়ে যাচ্ছে তোমার 4 + π/4π, 4 + π/4π। তো অপশান বি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, অপশান বি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেল প্রত্যেকের? ওকে, চলো নেক্সট অঙ্ক। কি বলছে দেখো নেক্সট অঙ্কটা, বলছে ইন অ্যান এক্সামিনেশন
35% students failed in mathematics, 15% failed in English. If 10% failed in both, then the pass percent কত? ঠিক আছে, তো কি বলছে, তোমার একটা এক্সামিনেশানে তোমার 35% হয়ে যাচ্ছে স্টুডেন্ট ম্যাথমেটিক্সে ফেল করেছে, 15% তোমার ইংলিশে ফেল করেছে, আর 10% ফেল করেছে বোথ সাবজেক্টে। তাহলে আমাদের বের করতে দিয়েছে যে পাস পার্সেন্ট কত বার করতে হবে। ঠিক আছে, তো এই অঙ্কটা কিন্তু আমরা করব একটা ভেন ডায়াগ্রাম ড্র করে, আমরা করব। ঠিক আছে, তো এইটা যদি তোমার একটা বক্স কেটে নিতে হবে, তার জন্য তোমাকে, ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে তোমার টোটাল নাম্বার অফ স্টুডেন্টের একটা বক্স। ওকে, একটা করব আমরা ম্যাথমেটিক্স, একটা ইংলিশের। ওকে, তো এইটা হয়ে যাচ্ছে ধরো যারা ফেল করেছে, এই ফার্স্টের যে সার্কেলটা এইটা হয়ে যাচ্ছে যারা ম্যাথমেটিক্সে ফেল করেছে কত, 35%। এইটা হয়ে যাচ্ছে যারা ইংলিশে ফেল করেছে, কত, 15% তোমার ইংলিশে ফেল করেছে। আর কি বলেছে, আর এই যে কমন পার্টটা হয়ে যাচ্ছে দুটো সাবজেক্টেই যারা ফেল করেছে, তো কত, সেটা হয়ে যাচ্ছে তোমার 10%। ওকে, বের করতে দিয়েছে যে পাস পার্সেন্ট কত, তাহলে পাস করেছে কতটা বার করতে হবে। তো দেখো পুরোটা হয়ে যাচ্ছে, এই যে পুরো সেটটা, বাইরের যে বক্সটা, সেটা হয়ে যাচ্ছে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস কত সেটা, বা কতজন তোমার এক্সামে অ্যাপিয়ার করেছিল। এই যে এই গোলটা হচ্ছে যে যারা ফেল করেছে, তাহলে এইগুলো বাদ দিয়ে তোমার বাকি যেটা পড়ে আছে, এই আউটার যে পার্টটা, রিমেইনিং পার্টটা, সেটাই হয়ে যাচ্ছে কতজন পাস করেছে, তাই তো। আর এখানে যেহেতু পার্সেন্টেজে আছে, তুমি টোটালটাকে ধরে নাও যে তোমার 100%, টোটালটা 100%, তাহলে টোটালটা থেকে আমি যদি শুধুমাত্র এইটুকুনিটা যদি আমরা বাদ দিই, তাহলেই তো আমরা পেয়ে যাবো আউটারটা, তাই না। তাহলে দেখো এইখান থেকে আমাদেরকে এইটা বাদ দিতে গেলে কি করতে হবে, এটার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে যে, আচ্ছা এখানে এম আর ই দিয়ে করি। হ্যাঁ, এম ইউনিয়ন ই, কোনটা কি আমি বলে দেবো, এম ইউনিয়ন ই ইকুয়াল টু এম প্লাস ই মাইনাস এম ইন্টারসেকশন ই। ইউ এর মতন যে সাইনটা, এটাকে ইউনিয়ন বলা হয়। ইউনিয়ন মানে কি, এই যে গোটা পার্টটা, এই পার্টটা, ওকে, এই পার্টটা হয়ে যাচ্ছে তোমার ইউনিয়নের পার্ট। আর এই যে উল্টো ইউ যেটা, সেটাকে ইন্টারসেকশন বলা হয়, সেটা হচ্ছে শুধুমাত্র কমন পার্টটা, যেখানে তোমার ম্যাথমেটিক্স আর ইংলিশ দুটোই ইনক্লুড আছে। ওকে, তাহলে এখান থেকে তুমি একটা জিনিস এবারে নিজেরা দেখো, তুমি যদি এই ইউনিয়ন পার্টটা এইটা বের করে নাও, তাহলেই তো সেটা আমি 100 থেকে বাদ দিয়ে দিলে আমি রিমেইনিং পার্টটা পেয়ে যাবো, যেটা আমার অ্যান্সার বের করার কথা, তাই না। তাহলে আমাদের কাজ হয়ে যাচ্ছে ইউনিয়ন পার্টটা বের করে নেব, তো সেটা ইজিলি বের করে নাও। ম্যাথমেটিক্স প্লাস ইংলিশটা বের করে নাও, কত, 35 প্লাস 15, এইটা থেকে আমরা মাইনাস করব ইন্টারসেকশনের পার্টটা, দেন 100। তো এখানে কত হয়ে যাচ্ছে দেখে নাও, 50, তাই তো। তো 50 মাইনাস 10 কত হয়ে যাচ্ছে তোমার 40% পার্সেন্টেজ দিয়ে করো, সবই পার্সেন্টেজে আছে। তার মানে কি, ইউনিয়নের যে পার্টটা সেটা 40%, এই যে এই পার্টটা, বুঝতে পারলে। ঠিক আছে, আমি একটু রেড কালারই তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এই পার্টটা, অনলি তোমার এই পার্টটা, ইন্টারসেকশন পার্টটা বাদ দিয়ে, ওকে, ইন্টারসেকশন পার্টটা বাদ দিয়ে শুধুমাত্র গোল যেটা, সেটা হয়ে যাচ্ছে আমাদের ইউনিয়ন পার্ট। আর টোটাল যেটা, সেটা হয়ে যাচ্ছে 100। তাহলে টোটালটা থেকে এই পার্টটা বাদ দিলেই আমরা পেয়ে যাব কতজন পাস করেছে, কারণ এইটা হয়ে যাচ্ছে ফেল। ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে তোমার ফেলের পার্ট। ওকে, তাহলে টোটাল হয়ে যাচ্ছে 100, সেখান থেকে 40 যদি আমরা বাদ দিয়ে দিই, আমাদের হয়ে যাচ্ছে 60%। তাহলে কতজন পাস করেছে, তোমার দুটো সাবজেক্টেই 60% পাস করেছে, দেন অপশন এ হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এইগুলো তোমার পার্সেন্টেজের খুব কমন অঙ্ক আর খুব ইম্পর্টেন্ট। তোমার সব পরীক্ষাতেই এই টাইপের অঙ্ক থাকেই, প্রচুর থাকে, এসএসসিতেও প্রচুর আসে এই টাইপের অঙ্ক। ঠিক আছে, তো এই রকম অঙ্কগুলো কিন্তু অবশ্যই তোমাকে ভেন ডায়াগ্রাম ড্র করে নিতে হবে, যদি তুমি মানে কোনো রকম কোনো ডাউট ছাড়া যদি তুমি ক্লিয়ারলি করতে চাও। ওকে, চলো নেক্সট অঙ্ক। আচ্ছা, নেক্সট অঙ্কটা কি বলছে দেখো, তোমার টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক। পড়ো ভালো করে কি বলছে। বলছে যে এ পারসন স্ট্যান্ডিং অন এ রেলওয়ে প্ল্যাটফর্ম 120 meters long noticed that a train which passed him in 5 seconds passed completely through the station in 15 seconds, the length of the train। ঠিক আছে, তো কি বলছে যে তোমার একজন পারসন স্ট্যান্ডিং অন এ রেলওয়ে প্ল্যাটফর্ম 120 meters long। ওকে, তো তোমার একটা প্ল্যাটফর্ম আছে, ধরে নাও একদম এখান থেকে এই অবধি একটা প্ল্যাটফর্ম আছে। ঠিক আছে, কত মিটার লং বলে দিয়েছে, 120 meters লং বলে দিয়েছে। তো বলছে যে একটা ট্রেন কি করছে, এই প্ল্যাটফর্মটাকে কভার করছে। নোটিস দ্যাট এ ট্রেন হুইচ ইজ পাস্ট হিম ইন 15 seconds।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এইবারে দেখো, এই প্ল্যাটফর্মে তোমার একটা লোক দাঁড়িয়ে আছে, ধরো এখানে একটা লোক দাঁড়িয়ে আছে, তো ওই লোকটা লক্ষ্য করলো যে একটা ট্রেন আসছে, ও কিন্তু দাঁড়িয়ে আছে, ঠিক আছে, স্ট্যান্ডিং অন এ রেলওয়ে প্ল্যাটফর্ম। তো ওই লোকটা তোমার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, ও দেখলো একটা ট্রেন আসছে, এসে এই যে লোকটা, এই লোকটাকে 5 সেকেন্ডে কভার করছে, ওকে ট্রেনটা 5 সেকেন্ডে কভার করছে, আর এই যে পুরো যে প্ল্যাটফর্মটা, এই পুরো প্ল্যাটফর্মটাকে ও কভার করছে 15 সেকেন্ডে। তো বার করতে দিয়েছে লেন্থ অফ দ্য ট্রেন, ট্রেনের লেন্থ কত বার করতে দিয়েছে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো। তো দেখো, আমরা জানি এই জিনিসগুলো আমরা আগে করেছি, যখন কোনো একটা ট্রেন একটা লোককে যখন কভার করবে, বা কোনো একজন স্ট্যান্ডিং ম্যান বা পোল বা কোনো সিগন্যাল পোস্ট বা কোনো ট্রিকে যখন ও কভার করবে, ট্রেনটা শুধুমাত্র তার নিজের দৈর্ঘ্য কভার করে। আর যখন অন্য একটা ট্রেন বা কোনো একটা ব্রিজ বা কোনো একটা প্ল্যাটফর্মকে কভার করবে, তখন নিজের দৈর্ঘ্য প্লাস ওই ট্রেন বা অন্য প্ল্যাটফর্ম বা অন্য ব্রিজটার কিন্তু দৈর্ঘ্য দুটোকে একসাথে কভার করবে, তাই তো? তাহলে দেখো, ট্রেনটা যখন এই লোকটাকে কভার করলো, শুধুমাত্র নিজের দৈর্ঘ্যটা কভার করেছে, ঠিক আছে, অনলি ট্রেনের লেন্থ, অনলি তার নিজের লেন্থটাকে কভার করেছে, এবং কত সেকেন্ডে কভার করেছে? 5 সেকেন্ডে কভার করেছে, ওকে, 5 সেকেন্ডে কভার করেছে। কিন্তু যখন প্ল্যাটফর্মটাকে কভার করলো, তখন নিজের লেন্থের সাথে 120 মিটার কভার করেছে টোটালটা, এবং এই টোটালটাকে কভার করেছে কত? 15 সেকেন্ডে, তাই তো? তাহলে এই যে দুটো পেলাম আমরা, এই দুটো থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে এখানেও নিজের দৈর্ঘ্য কভার করেছিল, এখানেও নিজের দৈর্ঘ্য প্লাস 120 মিটার কভার করেছে। তাহলে এই যে 120 মিটার, এই 120 মিটার ও কভার করতে এক্সট্রা কত টাইম লাগছে? শুধুমাত্র নিজের দৈর্ঘ্যটা কভার করতে 5 সেকেন্ডে লেগেছিল, কিন্তু এখানে নিজের দৈর্ঘ্যের সাথেও প্ল্যাটফর্মটাকে কভার করতে টোটাল 15 সেকেন্ড টাইম লাগছে। তাহলে শুধুমাত্র প্ল্যাটফর্মটাকে যদি আমরা বলি, সেখানে ওর কতটা টাইম লাগবে? 15 - 5, 10 সেকেন্ড, তাই না? 10 সেকেন্ড, এই দুটোকেও আমরা মাইনাস করলাম, এদিকটাও আমরা মাইনাস করলাম, তাহলে 10 সেকেন্ড, ওকে। তাহলে 10 সেকেন্ডে ও 120 মিটার কভার করে। তাহলে এখান থেকেই তো আমরা ট্রেনের স্পিডটা পেয়ে যাব না? এখান থেকেই তো আমরা ট্রেনের স্পিডটা পেয়ে যাব কত? 120/10, মানে কত? 12 মিটার/সেকেন্ড। 12 মিটার/সেকেন্ড, এটা হয়ে যাচ্ছে ট্রেনের স্পিড। আমাদেরকে বের করতে দিয়েছে ট্রেনের লেন্থ কত, স্পিডও বের করতে দিতে পারতো, তাহলে আমরা ইজিলি 12 মিটার/সেকেন্ড করে নিতে পারতাম। বের করতে দিয়েছে ট্রেনের লেন্থ কত, তাই তো? তাহলে ট্রেনের লেন্থ বের করে নাও, তুমি লোকটা দিয়ে বের করো, প্ল্যাটফর্ম দিয়েও বের করতে পারো। প্ল্যাটফর্ম দিয়ে বের করার দরকার নেই, কারণ ওখানে তুমি লেন্থ বের করার পর সেখানে প্ল্যাটফর্মটাকে মাইনাস করতে হবে। লোকটাকে দিয়ে বের করো। ট্রেনটা 12 মিটার/সেকেন্ডে যাচ্ছে, এবং ওই লোকটাকে বা শুধুমাত্র নিজের দৈর্ঘ্যটা কভার করছে কত সেকেন্ডে? 5 সেকেন্ডে। তাহলেই এখান থেকে লেন্থ আমরা ইজিলি পেয়ে যাব কি? 12 মিটার/সেকেন্ড ইন্টু তোমার 5, মানে হয়ে যাচ্ছে 60 মিটার। 60 মিটার, ঠিক আছে। কেন গুণ করে দিলাম? সিম্পল, কারণ 5 সেকেন্ডে শুধুমাত্র নিজের দৈর্ঘ্যটাই কভার করছে না, এবং কত স্পিডে কভার করছে? 12 মিটার/সেকেন্ডে কভার করছে। তো ইজিলি তুমি 12 × 5 করে 60 পেয়ে গেলে। যদি তুমি এখানে প্ল্যাটফর্মটা দিয়ে বের করতে চাইতে, তাহলেও তোমার হতো, অসুবিধা ছিল না। তখন আমরা কি করতাম? 12-র সাথে 15 গুণ করতাম, যেটা তোমার বেরোতো তার থেকে তোমাকে আবার 120 মাইনাস করতে হতো না? এটা তোমার কত বেরোতো? 180 বেরোতো। তাহলে এই যে এটা পেলাম, এটা হয়ে যাচ্ছে ট্রেনের নিজস্ব লেন্থ প্লাস প্ল্যাটফর্মের লেন্থটা 120। তাহলে এখান থেকে শুধুমাত্র ট্রেনের লেন্থ বের করতে গেলে আমাকে 180 মাইনাস 120 করতে হতো 60, ঠিক আছে। তো এটা করার দরকার নেই, তুমি প্লেন এটা দিয়ে বের করে নাও, আমার আরও তাড়াতাড়ি হয়ে যাবে। ক্লিয়ার প্রত্যেকের? ওকে, দেখো পরের অঙ্কটা কি বলছে। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট অর্ডার, ঠিক আছে, এগুলোর মধ্যে কোনটা কারেক্ট অর্ডারে আছে বের করতে দিয়েছে। সিম্পল, কিচ্ছু নেই, দেখো আমরা দেখেই বুঝতে পারছি যে সব থেকে ছোটো যেটা, এখানে কি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে বলেছে। তো 2.002 তোমার সব থেকে ছোটো, এটা হচ্ছে লেস দ্যান 2.02, তারপরে হয়ে যাচ্ছে তোমার 2.2, তারপরে হচ্ছে তোমার 2.2.2, 2.222, তিনটে 2, ঠিক আছে। তো এটা বোঝানোর কিছু নেই, এটা সিম্পল। ওকে, তো আজকের ক্লাসটা এই অবধিই থাকলো। আজকে আমরা যেই ক্লাসটা করলাম আর কি, আজকের ক্লাসে যে অঙ্কগুলো ছিল সবই হয়ে যাচ্ছে তোমার WBCS এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, 2018 এবং 2017 WBCS স্ক্যানার থেকে কোশ্চেনগুলো করে নিয়েছি, ঠিক আছে। তো এরপরের দিন আরও তোমার WBCS স্ক্যানারের বেশ কিছু কোশ্চেন নিয়ে আমরা থাকবো। তো ক্লাসটা কেমন লাগলো করতে, সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও।
যদি ভালো লাগে তাহলে লাইক করো, সবার সাথে শেয়ার করো যারা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে এবং WBCS এক্সামে বসতে চলেছে, তাদের সাথে অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করতে থাকো। আর তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে সেগুলোর সাথে কানেক্ট হয়ে যাও। ফেসবুক পেজ আছে, সেখানেও তোমরা জয়েন করতে পারো, যেখানে কিন্তু রেগুলার ভিডিও আপডেট, কুইজ এই সমস্তগুলো করা হয়। আর যারা নতুন এলে আজকে আমার চ্যানেলে, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।